প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বই থেকে দ্বাদশ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নং 2 নিয়ে। তো এই প্রশ্নের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া আছে এবং তার আগে আমাদের জানুয়ারি মাসের 1 তারিখের অর্থাৎ প্রারম্ভিক যে উদ্বৃত্তগুলো সেই উদ্বৃত্ত দেওয়া আছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি এখানে আমাদের কোশ্চেনের মধ্যে অর্ধেক অংশটা তো করে দেওয়াই আছে, অর্থাৎ প্রাপ্তি প্রদান হিসাব কিন্তু এখানে করে দেওয়াই আছে। আমাদের বাকি অংশটা করতে হবে। বাকি অংশ কি কি দেওয়া আছে? তাহলে প্রথমে হচ্ছে আয় ব্যয় বিবরণী এবং দ্বিতীয়ত হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। এই দুইটা হিসাব আমাদের এখানে প্রস্তুত করতে হবে। তো প্রথমে আমরা আমাদের কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে জানুয়ারির 1 তারিখে 2025-এর ডক্টর মাহাদের পারিবারিক অবস্থা। ইনি একজন ডক্টরের হিসাবগুলো এখানে বলে দেওয়া আছে। বাড়ি ঘর 10 লক্ষ টাকা, আসবাবপত্র 90,000 টাকা, বিনিয়োগ 10,000, গয়নাপত্র 80,000, হাতে নগদ 3,000, ব্যাংক ঋণ 6,000। অর্থাৎ এটা হচ্ছে 1 তারিখে তার এই উদ্বৃত্তগুলো ছিল। আগামী গত বছর থেকে যে উদ্বৃত্তগুলো তৈরি হয়েছে বা তহবিলগুলো তৈরি হয়েছে তার মধ্যে থেকে এই তহবিলগুলো দিয়েই সে এই বছরটা অর্থাৎ 25 সালটা শুরু করেছে, তাই এই উদ্বৃত্তগুলো দেওয়া আছে। দেন এখানে আমরা পুরো প্রাপ্তি প্রদান হিসাবটা দেখতে পাচ্ছি। একটা প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে কিন্তু সবগুলো তথ্য খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা থাকে। তো এখান থেকে আমরা প্রাপ্তি প্রদান হিসাবটা দেখতে পাচ্ছি। এছাড়াও নিচে কিন্তু সমন্বয় হিসেবে আরও দুইটা তথ্য দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছি গ্যাস, পানি, বিদ্যুৎ খরচ 1500 টাকা এবং বিনিয়োগের সুদ এখানে দেখতে পাচ্ছি 1000 টাকা পাওয়া যায়নি। তার মানে বিনিয়োগের সুদ অনাদায়ী আছে। এটা তাহলে যুক্ত হবে, এই যে আমরা বিনিয়োগের সুদ দেখতে পাচ্ছি এটার সাথে যুক্ত হবে, এটার সাথে আমাদের সমন্বয়ের কাজ করতে হবে। আবার এখানে যে আমরা গ্যাস, পানি, বিদ্যুৎ দেখতে পাচ্ছি এটার সাথেও আমাদের একটা সমন্বয়ের কাজ করতে হবে। এই বিষয়টা আমরা একদম শুরুতেই যখন কোশ্চেনটা পড়ব, কোশ্চেন পড়ার সাথে সাথে যদি কোনো সমন্বয় দেখতে পাই চেষ্টা করব কোশ্চেনে যে সমন্বয়টা যে এন্ট্রির সাথে যুক্ত হবে সেটার পাশে সাইডে লিখে রাখবো। অর্থাৎ এভাবে করে আমরা লিখে রাখবো, যেমন বিনিয়োগের সুদ এটার সাথে 2 নং সমীকরণ বা 2 নং সমন্বয় যুক্ত আছে, তাই এটার সাইডে লিখে রাখবো 2, যাতে পরবর্তীতে ম্যাথ করার সময় আমাদের চোখে পড়ে। আবার সেম ভাবে গ্যাস, পানি, বিদ্যুতের পাশে লিখে রাখবো 1, যাতে পরবর্তীতে এই এন্ট্রিটা যখন আমরা ইউজ করব তখন যেন এই সমন্বয়টা বাদ না পড়ে যায়। ওকে, তাহলে এবার আমরা দেখি ক খতে আমাদের কি বলা হয়েছে। প্রথমে কতে বলা হয়েছে পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। সো আগের প্রশ্নটাতেও কিন্তু আমি বলেছিলাম পারিবারিক তহবিল তোমরা চাইলে ছক আকারেও দেখাতে পারো। ছক আকারে দেখালে বিষয়টা আরো সুন্দর প্রেজেন্টেবল হয়। আর ছক আকার যদি সময় না থাকে, অনেক সময় আমরা খুব রাশের মধ্যে থাকি, অনেক তাড়াতাড়ি আমাদের ম্যাথটা করতে হয় টাইম শর্টের কারণে, তখন আমরা চেষ্টা করব এই ছকটা অ্যাভয়েড করে একদম বরাবর বা এক্সপ্লেনের মতো করে লিখে সূত্র লিখে মান বসিয়ে দেওয়ার। সেক্ষেত্রে আমাদের টাইমটা একটু সেভ হবে, কারণ ছক করতে কিন্তু আমাদের প্রায় অনেকটা সময় চলে যায়। আচ্ছা, তাহলে এখানে তো আমাদের দেওয়াই আছে ছক আকারে। আমরা তাহলে একটু দেখি আমরা এক্সপ্লেইন আকারে কিভাবে এই ম্যাথটা করতে পারি, অর্থাৎ পারিবারিক তহবিলটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো পারিবারিক তহবিল নির্ণয় করতে গেলে আমাদের শুধুমাত্র এই 1 তারিখের এই লেনদেনগুলোই দরকার পড়বে, এটা ছাড়া পরবর্তীগুলো আমাদের না হলেও চলবে। তাহলে এই এন্ট্রিগুলো দিয়েই আমরা এখন করে ফেলবো। তাহলে প্রথমে আমরা লিখব আমাদের সূত্রটা। তো এখানে পারিবারিক তহবিল নির্ণয় করার সূত্র, আমরা একটা সূত্র জানি, খুব সহজ একটা সূত্র। আমরা কি করব, আমাদের প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টাকে মাইনাস করব। প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। এবার তাহলে প্রারম্ভিক সম্পদের মধ্যে কি কি আছে, দায়ের মধ্যে কি কি আছে সেগুলো একে একে লিখব। তো প্রথমে দেখি সম্পদে কি কি আছে, বাড়ি ঘর, আসবাবপত্র, বিনিয়োগ, গয়নাপত্র, হাতে নগদ। তাহলে একে একে প্রত্যেকটা আমরা লিখি। প্রথমে আছে বাড়ি ঘর, তারপরে আছে আসবাবপত্র, এরপর ছিল বিনিয়োগ, গহনাপত্র বা গয়নাপত্র, তারপর ছিল হাতে নগদ।
এখানে এই যে যতগুলো লিখলাম প্রত্যেকটাই হচ্ছে সম্পদ, তাহলে সম্পদগুলো আমরা লিখলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের দায় আছে, একটা দায় এখানে আছে, সো একটা দায়কে আমরা লিখবো মাইনাস ব্যাংক ঋণ। এবার আমাদের মান বসানোর পালা। তাহলে প্রথমে আমরা দেখি বাড়িঘর দেওয়া আছে 10,00,000, 90,000, 10,000, 80,000, 3,000। তাহলে প্রথমে 10,00,000, 90,000, তারপরে ছিল 10,000, 80,000, 3,000। এখানে যতগুলো লিখলাম প্রত্যেকটাই হচ্ছে আমাদের এই যে উপরের এই সম্পদগুলো। এবার মাইনাস করব ব্যাংক ঋণ। সো আমাদের ব্যাংক ঋণের পরিমাণ দেওয়া ছিল 6,000 টাকা। তাহলে ব্যাংক ঋণ আমরা মাইনাস করে দেই 6,000। এবারে এটা ক্যালকুলেশন করলেই কিন্তু অ্যান্সার আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে দেখি যোগ করলে কত দাঁড়াচ্ছে। 10,90,000, 10,000, 80,000, 3,000। টোটাল যোগ করলে এখানে দাঁড়াচ্ছে 11,83,000 টাকা। 11,83,000 টাকা থেকে যদি আমরা 6,000 টাকা মাইনাস করি তাহলে আমাদের পারিবারিক তহবিলের পরিমাণ দাঁড়াচ্ছে 11,77,000 টাকা। 11,77,000 টাকা, এটা হচ্ছে আমাদের পারিবারিক তহবিল। দেখো এটা একদম এক্সপ্লেনের মতো করে আমরা করে দিলাম। খুব অল্প সময় লাগলো, ছক করার যে ঝামেলা বা ছক করার জন্য যে টাইমটা ওয়েস্ট হয় সেই টাইমটা কিন্তু আর ওয়েস্ট হলো না। এবার আমরা চলে যাই খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 2025 তারিখে সমাপ্ত বছরের পরিবারের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। সো আমাদের এই যে এখানে প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া আছে, এখন আমরা এই প্রাপ্তি প্রদান হিসাব থেকে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব। তো আয় ব্যয় বিবরণী যদি আমরা প্রস্তুত করতে যাই আমাদের রিকোয়ার্ড ছক হচ্ছে এরকম। এখানে আমাদের বিবরণ লাগবে, তারপর 3টা টাকার ঘর লাগবে। তাহলে প্রথমে আমরা বিবরণের মধ্যে কি কি লিখব। প্রথমেই যে বিষয়টা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে আয়সমূহ, অর্থাৎ আয়সমূহ দিয়ে আমাদের এখানে স্টার্ট করতে হবে। তাহলে আয়সমূহের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বেতন আছে, রোগী দেখে প্রাপ্তি এটা আছে, এবং বিনিয়োগের সুদ, এটার সাথে কিন্তু একটা সমন্বয় ছিল। সো এই 3টা বিষয়কে আমরা আয়ের মধ্যে নিয়ে আসবো। তাহলে প্রথমে নিয়ে আসি বেতন। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বেতন, তারপরে আছে হচ্ছে রোগী দেখে প্রাপ্তি। আমরা এই দুইটা আগে লিখে ফেলি, তারপরে বাকিটা লিখবো। তাহলে বেতন এবং তারপরে হচ্ছে রোগী দেখে প্রাপ্তি। বেতনের পরিমাণ দেখতে পাচ্ছি 3,63,000, রোগী দেখে প্রাপ্তি 1,20,000। তাহলে বেতনের পরিমাণ 3,63,000, রোগী দেখে প্রাপ্তি 1,20,000। আচ্ছা, এখানে আমাদের একটা সমন্বয়ের কাজ ছিল এবং সেটা হচ্ছে বিনিয়োগের সুদের সাথে। তো আমরা আগে বিনিয়োগের সুদটা লিখে নেই। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদের পরিমাণ দেওয়া আছে 1,500 টাকা। আর সমন্বয়ে বলা হয়েছে বিনিয়োগের সুদ এখনো 1,000 টাকা পাওয়া যায়নি। তো এইটা কিন্তু আমাদের এই বছরেরই হিসাব, কিন্তু এই বছর আমরা পাইনি, হতে পারে এটা আমরা পরবর্তী বছরে পাবো। তো এটা কিন্তু বাদ দিলে চলবে না, এটাকে অবশ্যই আমাদের ইনক্লুড করতে হবে। তাহলে কি করব, আমরা যোগ করে দিব। তাহলে প্রথমে আমরা লিখি বিনিয়োগের সুদ আমরা অলরেডি পেয়েছি 1,500 টাকা, এবং এটার সাথে যোগ অনাদায়ী আছে 1,000। অনাদায়ী বিনিয়োগের সুদ 1,000। তাহলে টোটাল যদি আমরা যোগ করে দিই আমাদের টোটাল বিনিয়োগের সুদের পরিমাণ দাঁড়াচ্ছে 2,500 টাকা। এবার তাহলে আমরা সবগুলোকে যোগ করে দিব। প্রথমে 3,63,000, 1,20,000 এবং 2,500। তাহলে টোটাল দাঁড়াচ্ছে 4,85,500 টাকা। এই যে 4,85,500 টাকা পেয়েছি, এটা হলো আমাদের মোট আয়। মোট আয়ের পরিমাণ 4,85,000 টাকা। তাহলে এবার আমরা কি করব, এবার এখান থেকে বাদ দিব ব্যয়সমূহ। এখান থেকে বাদ দিতে হবে ব্যয়সমূহ। এবার তাহলে দেখি প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে কি কি ব্যয় আছে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি খাদ্য সামগ্রী ক্রয়, এটা একটা ব্যয়। দৈনন্দিন বাজার একটা ব্যয়। টেলিভিশন ক্রয়, এটা কিন্তু ব্যয় না।
এখানে টেলিভিশন ক্রয় এটা হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ। টেলিভিশন এই পরিবারের জন্য একটা সম্পদ। সো এই সম্পদটা কিন্তু কখনো আমাদের আয় ব্যয় বিবরণীর মধ্যে আসে না। সো এটাকে কিন্তু আমরা এখানে আনবো না। তবে খবরের কাগজের বিল এটা অবশ্যই আসবে, এটা আমাদের জন্য এক ধরনের ব্যয়। তারপর আছে শিক্ষা খরচ, এটাও ব্যয়। গ্যাস, পানি এবং বিদ্যুৎ এটাও কিন্তু আমাদের জন্য একটা ব্যয়, কিন্তু এটার সাথে আমাদের একটা সমন্বয় আছে। 1 নাম্বার সমন্বয়টা এখানে আছে। তাহলে এই কয়েকটা বিষয়, অর্থাৎ এই যে টিকমার্ক করা যে বিষয়গুলো, শুধুমাত্র এগুলোই আমরা এখানে ব্যয় হিসাবের মধ্যে নিয়ে আসব। তাহলে একে একে প্রত্যেকটাই আমরা নিয়ে আসি। প্রথমে খাদ্য সামগ্রী ক্রয় 60,000, দৈনন্দিন বাজার 1,20,000। তাহলে প্রথমে লিখি খাদ্য সামগ্রী ক্রয় বা খাদ্য ক্রয়, এটা আছে 60,000 টাকা। তারপর বাজার ব্যয় বা দৈনন্দিন বাজারের খরচ 1,20,000 টাকা। তারপর দেখতে পাচ্ছি খবরের কাগজের বিল 3,500 টাকা, শিক্ষা খরচ 28,000 টাকা। ওকে, তাহলে প্রথমে খবরের কাগজের বিল, খবরের কাগজ এটা আছে 3,500 টাকা, এবং তারপরে আছে শিক্ষা খরচ, শিক্ষা খরচ 28,000 টাকা। ওকে, এবং লাস্ট ওয়ান সেটা হচ্ছে গ্যাস ও পানি বা গ্যাস, পানি, বিদ্যুৎ, এটার সাথে আমাদের যেহেতু একটা সমন্বয় আছে, তো আমরা এটার যে মেইন অ্যান্সারটা বা মেইন যে টাকার অ্যামাউন্টটা সেটা আমরা প্রথম কলামে লিখব। তাহলে 21,000 টাকা, এটা হচ্ছে আমরা অলরেডি পরিশোধ করে ফেলেছি, কিন্তু এই যে এখানে যে বকেয়াটা, এটা কিন্তু আমরা এখনো পরিশোধ করিনি, ওটা বকেয়া আছে। তাহলে প্রথমে আমরা লিখি 21,000 টাকা। প্রথমে আমরা ফার্স্ট কলামে লিখব 21,000, এবং এটার সাথে আমাদের যোগ হবে বকেয়া, যোগ হবে বকেয়া যেটা আছে 1,500 টাকা। তাহলে আমরা যদি 21,000-এর সাথে 1,500 যোগ করে দেই, তাহলে আমাদের টোটাল দাঁড়াচ্ছে 22,500। তার মানে আমরা গ্যাস, পানি, বিদ্যুৎ এই বাবদ খরচ করেছি 22,500 টাকা। এবার আমাদের এই সবগুলো ব্যয় যোগ করার পালা। তাহলে প্রথমে আছে 60,000, তারপরে আছে 1,20,000, 3,500, 28,000 এবং 22,500। তাহলে টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মোট ব্যয়ের পরিমাণ 2,34,000 টাকা। তাহলে আমরা এখন কি করব, এই 4,85,500 থেকে 2,34,000 টাকা মাইনাস করব, এবং এই 2,34,000 টাকা বরাবর আমরা এখানে লিখে দিব মোট ব্যয়। এটা হচ্ছে আমাদের মোট ব্যয়। এবং দেখো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আমাদের মোট আয়ের পরিমাণটা বেশি, মোট ব্যয়ের পরিমাণটা কম। সো আয়ের পরিমাণ বেশি থাকলে আমাদের এখানে আয় উদ্বৃত্ত তৈরি হয়, তাই আমরা এই মাঝ বরাবর লিখে দেব আয় উদ্বৃত্ত। তাহলে আমরা দেখি আয় উদ্বৃত্তটা কত দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আয় উদ্বৃত্ত দাঁড়াচ্ছে 2,51,500 টাকা, 2,51,500 টাকা। এটা হচ্ছে আমাদের আয় উদ্বৃত্ত। এবার তাহলে চলে যাই আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে কি আসছে এটা আমরা অলরেডি বুঝে ফেলেছি একদম শুরুতে। যখন দেখবে প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া থাকে, খতে বলে আয় ব্যয় বিবরণী তৈরি করতে এবং গতে বলে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে। এটা একদম খুবই কমন একটা প্রশ্ন, তো সবগুলোর ক্ষেত্রে এমনটাই হবে। আচ্ছা, তাহলে গতে আমরা দেখতে পাচ্ছি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে প্রায় সেম টাইপেরই একটা ছক আমাদের দরকার পড়ে, এবং এখানে আমরা স্টার্ট করব মোট সম্পদ দিয়ে। তাহলে প্রথমে আমরা বের করব সম্পদ সমূহ, অর্থাৎ এখানে আমরা যে এন্ট্রিগুলো লিখব প্রত্যেকটাই হবে সম্পদ। এবং আমরা নর্মালি যখন ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিবরণী করি তখন প্রত্যেকটা সম্পদকে ইন্ডিভিজুয়ালি দেখাই। এখানে আর আমাদের ইন্ডিভিজুয়ালি দেখানোর দরকার নেই, অর্থাৎ সবগুলো সম্পদ যোগ করে দিলেই এখানে হবে। তাহলে আমরা একটু দেখি কি কি সম্পদ আমাদের এখানে আছে।
এবার কিন্তু একদম শুরু থেকে অর্থাৎ 1 তারিখ থেকে যতগুলো সম্পদ আছে সবগুলোই আমাদের লিখতে হবে, শুধু প্রাপ্তি প্রদান হিসাব থেকে লিখলে হবে না। তাহলে একদম 1 তারিখের লেনদেন থেকেই আমরা স্টার্ট করব। এখানে আমাদের প্রথমে ছিল বাড়ি ঘর, আসবাবপত্র, বিনিয়োগ। আমরা একদম একে একে সবগুলো লিখে দিব। তাহলে প্রথমে বাড়ি ঘর, এটা দেওয়া ছিল 10 লক্ষ টাকা। তারপরে বিনিয়োগ ছিল, বিনিয়োগের পরিমাণ ছিল 10,000 টাকা। আসবাবপত্র ছিল, আসবাবপত্রের পরিমাণ ছিল 90,000 টাকা। ওকে, তারপর দেখো এখানে ছিল গহনাপত্র 80,000, হাতে নগদ 3,000। এখানে একটু খেয়াল রাখো, এখানে এই যে হাতে নগদ এটা কিন্তু আমাদের এখন আর দরকার নেই। আমরা কিন্তু অলরেডি এখানে উদ্বৃত্তর পরিমাণটা দেখতে পাচ্ছি। আর্থিক অবস্থার বিবরণীতে সবসময় সমাপনী উদ্বৃত্তের পরিমাণটাই আসে। এখানে আমাদের সমাপনী উদ্বৃত্ত যেহেতু 7,000, আমরা সেটাকেই নিয়ে আসব। তাহলে প্রথমে গহনাপত্র 80,000, তাহলে গহনা 80,000। এখানে কিন্তু কখনোই প্রারম্ভিক নগদ উদ্বৃত্তটা আসবে না। সবসময় মনে রাখবো আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী দেখাবো সবগুলো সমাপনী উদ্বৃত্তকেই নিয়ে আসব। আচ্ছা, এবার দেখো আমাদের কিন্তু আরো কিছু ছিল, অর্থাৎ এই যে প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে আমরা কিছু ছিল, তারপরে এখানে সমন্বয়ের মধ্যেও আমাদের অনেক কিছু আছে। তাহলে প্রথমে আমরা এখানে দেখি কি কি আছে। এখানে আমরা টেলিভিশন ক্রয়, এটা একটা সম্পদ বলেছিলাম। তাহলে টেলিভিশন ক্রয় দেওয়া আছে 23,000। স্থায়ী আমানত, ব্যাংকের স্থায়ী আমানত, এটাও কিন্তু আমাদের সম্পদ। সো এটা আছে 2,25,000। এবং এখানে আমরা বিনিয়োগের সুদ অনাদায়ী দেখতে পাচ্ছি 1,000। এটাও কিন্তু আমাদের এক ধরনের সম্পদ, যেহেতু বিনিয়োগের সুদ অনাদায়ী আছে, অনাদায়ী যে কোনো কিছুই সম্পদ। তাহলে টেলিভিশন ক্রয় 23,000, স্থায়ী ব্যাংক আমানত 2,25,000, বিনিয়োগের সুদ 1,000। তাহলে সবগুলো আমরা লিখে ফেলি। প্রথমে আমরা লিখব টেলিভিশন, টেলিভিশনের অ্যামাউন্ট 23,000 টাকা। তারপরে ব্যাংকের আমানত বা ব্যাংকের স্থায়ী আমানত 2,25,000 টাকা। তারপরে ছিল অনাদায়ী সুদ, অনাদায়ী বিনিয়োগের সুদ, অনাদায়ী বিনিয়োগের সুদ। ওকে, অনাদায়ী বিনিয়োগের সুদ 1,000 টাকা। এবার দেখো আমরা সবগুলো সম্পদ লিখে ফেলেছি। এখন আমরা কিন্তু সমাপনী নগদ উদ্বৃত্তের যে পরিমাণটা আছে সেই পরিমাণটা লিখিনি। সমাপনী নগদ উদ্বৃত্তের পরিমাণটা চাইলে আমরা প্রথমেও রাখতে পারি, একদম শেষেও রাখতে পারি, অর্থাৎ সম্পদ লেখার শেষে রাখতে পারি, তবে অবশ্যই নিয়ে আসতে হবে। আর যে বিষয়টা অবশ্যই আমরা সমাপনী উদ্বৃত্তটাই আনবো। কখনো যদি আমরা প্রারম্ভিক উদ্বৃত্ত নিয়ে আসি তাহলে কিন্তু অবশ্যই আমাদের অ্যান্সার ভুল হবে। তাই এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এবার আমরা দেখি প্রত্যেকটা যোগ করে আমাদের টোটাল সম্পদের পরিমাণটা কত দাঁড়াচ্ছে। তাহলে টোটাল আমাদের সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে 14,36,000 টাকা, 14,36,000 টাকা। এবং এই বরাবর আমরা অবশ্যই লিখে দিব মোট সম্পদ, মোট সম্পদ। এখানে আমরা যে উদ্বৃত্তটা পেয়েছি বা এখানে যে এন্ট্রিটা পেয়েছি সেটা হচ্ছে মোট সম্পদ। এখন আমরা দেখব আমাদের মোট দায়ের পরিমাণটা কতটুকু। তাহলে এখানে আমরা প্রথমে হেডিং দিব দায় ও পারিবারিক তহবিল। এখানে কিন্তু আর আমরা মালিকানা সত্ত্ব লিখব না। আমরা নরমালি ব্যবসায়িক যখন হিসাবগুলো করি তখন আমরা সাধারণত মালিকানা সত্ত্ব লিখি, কিন্তু এখানে আমরা লিখব দায় ও পারিবারিক তহবিল, কারণ এখানে কিন্তু আমরা মালিকানা সত্ত্ব ব্যবহার করি না, আমরা এখানে ব্যবহার করি পারিবারিক তহবিল। তাহলে প্রথমে আমরা দেখি আমাদের পারিবারিক তহবিলটা কত। আমরা কিন্তু ক নাম্বার প্রশ্নের উত্তরে পারিবারিক তহবিলটা বের করেছিলাম, ওই অ্যামাউন্টটাই এখানে আমরা নিয়ে আসবো। তাহলে পারিবারিক তহবিল আমরা পেয়েছিলাম 11,77,000 টাকা। এবার এটার সাথে আমরা যোগ করে দিব আয় উদ্বৃত্তের পরিমাণ, এটার সাথে যোগ হবে আয় উদ্বৃত্ত। আয় উদ্বৃত্তের পরিমাণ আমরা পেয়েছিলাম 2,51,500 টাকা, 2,51,500 টাকা। তাহলে প্রথমে আমরা এই দুইটা যোগ করে দেখব আমাদের টোটাল পারিবারিক তহবিল কত দাঁড়াচ্ছে। এখানে আমাদের টোটাল পারিবারিক তহবিলের পরিমাণ দাঁড়াচ্ছে 14,28,500 টাকা, 14,28,500 টাকা।
এবার এটার সাথে আমাদের যোগ করতে হবে দায়ের পরিমাণগুলো। এখানে আমরা একদম শুরুতে 1 তারিখের একটা দায় দেখেছিলাম, ব্যাংক ঋণ। ব্যাংক ঋণের পরিমাণ ছিল 6,000 টাকা, তাহলে ব্যাংক ঋণ 6,000 টাকা। এবং এখানে আমাদের গ্যাস, পানি, বিদ্যুতের একটা বকেয়া পরিমাণ ছিল, গ্যাস, পানি, বিদ্যুৎ বকেয়া, এবং বকেয়াটা ছিল 1,500 টাকা। তাহলে আমরা এখানে নিয়ে আসবো 1,500 টাকা। এই হচ্ছে আমাদের টোটাল দায়ের পরিমাণ। তাহলে সবগুলো একসাথে যোগ করে দিলেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখি কত দাঁড়াচ্ছে, 14,28,500, 6,000, 1,500। তাহলে টোটাল আমরা পেয়ে যাচ্ছি 14,36,000 টাকা। অর্থাৎ মোট সম্পদ এবং মোট দায় ও পারিবারিক তহবিল কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তাহলে এখানে অবশ্যই লিখে দিব মোট দায় ও পারিবারিক তহবিল। যখন আমরা দেখব আমাদের মোট সম্পদ এবং তহবিল, পারিবারিক তহবিলের পরিমাণ মিলে যাচ্ছে, অর্থাৎ দুইটা ব্যালেন্স সমান সমান হয়ে যাচ্ছে, আমরা অবশ্যই বুঝে নিব যে আমাদের পুরো অঙ্কটাই কিন্তু সঠিক আছে। এবং এই অংশটাতে এসে যদি আমাদের কোনো কারণে ভুল হয় তাহলে কিন্তু এই দুইটা অ্যান্সার মিলবে না। তাই এটার উপর ডিপেন্ড করছে তোমার পুরো অঙ্ক হয়েছে কিনা সেটা বুঝতে পারার ক্ষমতা। আশা করছি পুরো সৃজনশীল প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।